প্রিয় ফেসবুক বন্ধুরা, আমাদের শুভেচ্ছা গ্রহণ করুন। আজকে আমরা লাইফ ইন দি ইউকে এর ২য় পর্ব নিয়ে আলোচনা করব। অর্থাৎ এখানে আমরা আজকে আপনাদের জন্য ২৪ টি প্রশ্ন নিয়ে আলোচনা হবে এবং সেই ২৪ টি প্রশ্নের মধ্যে আমরা ১৮ টি পেলে পাস করব এটা আমরা জানি। অতএব আমরা আজকে এটা নিয়ে আলোচনা করব। দেখা যাক আমরা কতটুকু আলোচনাগুলো ধরে রাখতে পারি এবং আপনারা কতটুকু এটিকে ধরে এগিয়ে যেতে পারেন সেটি নিয়ে আমাদের আজকের আলোচনা। প্রথম প্রশ্ন হতে পারে, হোয়াট ইজ দ্য হোম সেক্রেটারি রেসপন্সিবল ফর? হোম সেক্রেটারি অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রী। এখানে কিন্তু সেক্রেটারি বলতে সচিব বোঝাচ্ছে না, এখানে মন্ত্রী বোঝাচ্ছে। আপনারা জানেন যে ইউকে নিয়মে সেক্রেটারি মিনস মন্ত্রী। হোম সেক্রেটারি রেসপন্সিবল ফর কিসের জন্য? উনি হেলথের জন্য, ডিফেন্সের জন্য, এডুকেশনের জন্য আর পুলিশিং এর জন্য। আমরা জানি হোম সেক্রেটারির দায়িত্ব সাধারণত পুলিশিং এর জন্য, হেলথের জন্য হেলথ সেক্রেটারি, ডিফেন্সের জন্য ডিফেন্স সেক্রেটারি, এডুকেশনের জন্য এডুকেশন সেক্রেটারি। সো পুলিশিং হচ্ছে আমাদের পুলিশিং সেক্রেটারির জন্য। আমাদের উত্তর সঠিক হয়েছে। এর পরবর্তী প্রশ্ন আসতে পারে, সেন্ট হেলেনা ইজ এ ব্রিটিশ ওভারসিজ টেরিটরি অ্যান্ড ইট ইজ দ্য পার্ট অফ ইউনাইটেড কিংডম। সেন্ট হেলেনা একটা দ্বীপ, এটা সম্পর্কে আমরা জেনেছি, যেটা ক্রাউন ডিপেন্ডেন্সিতে পড়ে। সেটা কিন্তু কখনোই ইউনাইটেড কিংডমের পার্ট বলবো না আমরা। সেটা সত্য না মিথ্যা? তাহলে আমাদের সঠিক উত্তর হবে অবশ্যই মিথ্যা। কারণ সেন্ট হেলেনা দ্বীপ এবং ফকল্যান্ড দ্বীপপুঞ্জ এই দুটো হলো আমাদের ওভারসিজ টেরিটরি, অর্থাৎ এখানকার থেকে দূরে, মানে এই স্থলভাগ থেকে অনেক দূরে, কিন্তু এগুলো রাজার আয়ত্তের জায়গা, কিন্তু সেখানে এগুলো কিন্তু ইউকের পার্ট না, অর্থাৎ অংশ না। পরবর্তী প্রশ্ন, সেভারাল চার্চ অফ ইংল্যান্ড বিশপ সিট ইন দি হাউস অফ লর্ডস। চার্চ অফ ইংল্যান্ডের বিশপরা হাউস অফ লর্ডসে তাদের প্রতিনিধিত্ব করে। এটা সত্য না মিথ্যা? আমাদের এর আগে জানতে হবে যে হাউস অফ লর্ডসে কারা আসে। ওরা রাজার মাধ্যমে নির্বাচিত প্রতিনিধি হয় এবং চার্চ অফ ইংল্যান্ড থেকেও ওদের প্রতিনিধি দিতে পারেন রাজা। তাহলে এইটি উত্তর অবশ্যই সত্য বা ট্রু। পরবর্তী প্রশ্ন আসতে পারে, হোয়েন ওয়াকিং ইউর ডগ ইন দি পাবলিক প্লেস ইউ মাস্ট এনশিওর। আমরা জানি যে এখানে কুত্তো নিয়ে আমরা রাস্তায় হাঁটি পাবলিক প্লেসে, তখন কোন জিনিসগুলো আপনাকে অবশ্যই এনশিওর করতে হবে? এটা কিন্তু কমন সেন্সের বিষয়, পাবলিক নুইসেন্সের বিষয়। তাহলে আমরা কি করব? দ্যাট ডগ ডাজ নট প্লে উইথ আদার ডগস। সেই কুকুরটি অন্য কুকুরদের সাথে মেলামেশা করবে না। ইয়োর ডগ ওয়ার্স এ কলার শোয়িং দ্য নেম অ্যান্ড অ্যাড্রেস অফ দ্য ওনার। অর্থাৎ তার গলাতে একটি কলারের মতন থাকবে, সেখানে তার মালিকের নাম এবং অ্যাড্রেসটা দেওয়া থাকবে। দ্যাট ডগ ওয়ার্স এ হাই ভিজিবিলিটি জ্যাকেট। তাকে একটা উচ্চ পর্যায়ের ভিজিবিলিটি জ্যাকেট, অর্থাৎ অন্ধকারে যেটা দেখা যায় সেটা ব্যবহার করতে হবে। দ্যাট ডগ ডাজ নট বার্ক। সে কুকুরটি চিৎকার করতে পারবে না। পাবলিক প্লেসে যে আমরা কুকুর নিয়ে যাই, সেখানে আমাদেরকে অবশ্যই যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে তার গলায় মালিকের নাম এবং তার পুরো ঠিকানা দিয়ে রাখতে হবে। বাকিগুলো সঙ্গত না। উত্তরটা মনে রাখবেন, that your dog wears a collar showing the name and address of the owner. পরবর্তী প্রশ্ন, women over the age of 30 were given the right to vote as a result of their contribution towards the war effort, which war was that? কোন যুদ্ধ সেটি ছিল? ৩০ বছরের উপরে বয়স্ক মহিলাদেরকে তাদের অবদানের জন্য তাদেরকে ভোটাধিকার দেওয়া হয়েছিল। সেটা কোন যুদ্ধের পিছনে? সেটা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, অর্থাৎ ২য় মহাযুদ্ধ, দ্য ক্রিমিয়ান ওয়ার। ক্রিমিয়ান ওয়ার সম্পর্কে আমরা পরবর্তীতে কোনো এক সময় বলব। ক্রিমিয়ার যুদ্ধ, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার প্রথম মহাযুদ্ধ, অথবা সিভিল ওয়ার, সিভিল ওয়ারের পরে কিনা? তাহলে আমাদের সঠিক উত্তরটা আমরা জেনে নিচ্ছি, সেটা হচ্ছে প্রথম মহাযুদ্ধ, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার। প্রথম মহাযুদ্ধ যখন শেষ হয়েছিল ১৯১৮ সালে, তখন ৩০ বছরের উপরে বয়স্ক মেয়েদেরকে ভোটাধিকার দিয়েছিল। কারণ তাদের অবদান অংশত স্বীকার করে নিয়েছিল প্রথম মহাযুদ্ধে। তাই আপনারা এই উত্তরটা হবে প্রথম মহাযুদ্ধে এবং ৩০ বছরের ঊর্ধ্বে রমণীদের। পরবর্তী প্রশ্ন, হোয়েন ডিড আয়ারল্যান্ড বিকাম এ রিপাবলিক? আয়ারল্যান্ড রিপাবলিক মানে কিন্তু প্রজাতন্ত্র, অর্থাৎ রাজতন্ত্র থেকে যখন গণতন্ত্রের উদ্ধার হয় সেটাকে আমরা প্রজাতন্ত্র বলে মনে করি। তাহলে রিপাবলিক কখন প্রজাতন্ত্র হয়েছিল? 1925, অর্থাৎ ১৯২৫।
1939 অথবা 1939, 1949 1949 এবং 1927 অর্থাৎ 1927। আমাদের সঠিক উত্তরটি হচ্ছে আয়ারল্যান্ড প্রজাতন্ত্র হয়েছিল 1949 আফটার দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। আয়ারল্যান্ড প্রজাতন্ত্র হিসেবে স্বীকৃতি পেয়েছিল। পরবর্তী প্রশ্ন, হোয়ার ডিড দে ফার্স্ট ফার্মার্স কাম ফ্রম? প্রথম কৃষকরা, ইংল্যান্ডে আপনারা জানেন এটা একটা দ্বীপ বেষ্টিত দ্বীপরাষ্ট্র, জলবেষ্টিত। তো এই রাষ্ট্রে প্রথম কখন কৃষকেরা এসেছিল এবং কোন জায়গা থেকে এসেছিল? সাউথ ওয়েস্ট ইউরোপ থেকে আসছিল, দক্ষিণ পশ্চিম ইউরোপ থেকে, সাউথ ইস্ট ইউরোপ, দক্ষিণ পূর্ব ইউরোপ থেকে, নর্থ ইস্ট আমেরিকা, আমেরিকা থেকে, উত্তর পূর্ব আমেরিকা অথবা নর্থ ওয়েস্ট এশিয়া, এশিয়ার উত্তর পশ্চিম এশিয়া থেকে। আমরা এটা জানি কোন জায়গা থেকে সাধারণত কৃষকেরা এসেছিল, সেটা হচ্ছে সাউথ ইস্ট ইউরোপ অর্থাৎ দক্ষিণ পূর্ব ইউরোপের দেশগুলো থেকে এখানে মাইগ্রেট করেছিল কৃষকেরা, এবং সেটি ৬,০০০ বছর পূর্বে। The ancestor of these first farmers probably came from South East Europe. এর আগে এখানে কৃষিকাজ ছিল না, অর্থাৎ ৬,০০০ বছর পূর্বে। দুটো জিনিস আমরা জেনে গেলাম। Who was an important contributor to the pop art movement in 1960s? আমরা পপ আর্ট অর্থাৎ পপ গানের যে হয়েছিল সেটা 1960 তে কারা এটা পরিচিত করেছিল, কন্ট্রিবিউট করেছিল কারা? ডেভিড হ্যাকনি, লুসিয়ান ফ্রড, জন পেটস, হেনরি মুর। এখানকার উত্তর থেকে আমরা উত্তর বের করব আমরা যে এই চারজনের মধ্যে কে হতে পারে। আমরা জানি ডেভিড হ্যাকনি ইম্পর্টেন্ট কন্ট্রিবিউট দ্য পপ আর্ট মুভমেন্ট 60s and continues to influential today। এখনো তার এটাতে অবস্থান আছে ডেভিড হ্যাকনি। পরবর্তী প্রশ্ন, হু বিকেম প্রাইম মিনিস্টার অ্যান্ড ওয়াজ অ্যান ইন্সপিরেশনাল লিডার অফ ব্রিটিশ পিপল ডিউরিং ওয়ার্ল্ড ওয়ার টু? WW2 যদি থাকে তাহলে ওয়ার্ল্ড ওয়ার টু। উইনস্টন চার্চিল, ক্লেমেন্ট অ্যাটলি, মার্গারেট থেচার, স্যার রবার্ট ওয়ালপোল। আমরা এই উত্তরটা আমরা জানি যে কে বেশি অবদান রেখেছিল এবং ইন্সপায়ার করতো অর্থাৎ আপনাকে উদ্বুদ্ধ করতো সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে, সেটা আমরা অবশ্যই উইনস্টন চার্চিল। পরবর্তী প্রশ্ন আসতে পারে, হু লেড দি ফার্স্ট ইনভেশন অফ ব্রিটেন? ব্রিটেনকে আবিষ্কার করার প্রথম অভিযান পরিচালনা করেছিল কারা? এম্পারার হ্যাড্রিয়ান, জুলিয়াস সিজার, ক্যানুইট, উইলিয়াম দ্য ডিউক অফ নরমান্ডির উইলিয়াম। আমরা এটার উত্তরটা হবে কারা যুক্তরাজ্যকে আবিষ্কার করার জন্য প্রথম অভিযান পরিচালনা করেছিল, সেটা হচ্ছে জুলিয়াস সিজার। উনি রোমান আর্মিদেরকে নিয়ে 55 BC অর্থাৎ বিফোর দ্য ক্রাইস্ট অর্থাৎ খ্রিস্টপূর্বের 55 বছর পূর্বে, এবং তারা তাদের সে অভিযান আনসাকসেসফুল হয়েছিল প্রায় 100 বছর, এবং আফটার দ্য ডেথ অফ জেসাস ক্রাইস্ট অর্থাৎ AD 43 অর্থাৎ যীশু খ্রিস্ট খ্রিস্টাব্দের 43 সালে এম্পারার ক্লডিয়াস তিনি এখানে আবিষ্কার করতে পেরেছিলেন। ব্রিটিশ যে ট্রাইব বা উপজাতিরা ছিল তারা অকুপাই করছিল মোস্ট অফ দি পার্ট অফ দ্য ব্রিটেন। Under which king did the Anglo-Saxon kingdom in England unite to defeat the Vikings? Vikings হচ্ছে যারা জলদস্যু টাইপেরই বলতে পারি আমরা, সেটা অ্যাকচুয়ালি এসেছিল আমরা জানি উত্তরের আরো উত্তর পশ্চিমের দেশগুলো থেকে। সে তাদের কোন রাজা তখন ছিল অ্যাংলো সেকশনের? উইলিয়াম অফ অরেঞ্জ, কিং আলফ্রেড দ্য গ্রেট, হেনরি এইট অথবা রবার্ট দ্য ব্রুস। রবার্ট দ্য ব্রুস ছিলেন স্কটল্যান্ডের আমরা জানি। এখানে তখনকার রাজা ছিলেন কিং আলফ্রেড দ্য গ্রেট, হু ডিফিটেড দ্য ভাইকিংস। ভাইকিংস অর্থাৎ যারা ওই ডেনমার্ক থেকে যারা এসেছিল বড় বড় শরীরে তাদেরকে পরাজিত করছিলেন, অ্যাংলো সেকশন কিং ছিলেন। When was the ম্যাগনা কার্টা created? আমরা ম্যাগনা কার্টা নিয়ে অনেকে আলোচনা করি, বলি এটা বিশাল সনদ। তো সেই সনদটা কখন তৈরি হয়েছিল? 1524-এ, 1215-তে, 1415-তে অথবা 1314 সালে। আমরা এটা জানি যে ম্যাগনা কার্টা অর্থাৎ রাজার ক্ষমতা সীমিতকরণ এবং জনগণের অধিকার প্রতিষ্ঠা করা হয়েছিল। ম্যাগনা কার্টা সে মাধ্যমে সেটা লিখিত একটা সংবিধান স্বরূপ বলা যায়, সেটা করা হয়েছিল 1215 সালে, 1215। পরবর্তী প্রশ্ন আসতে পারে, নর্দার্ন আয়ারল্যান্ড হ্যাজ ইটস ওন ব্যাংক নোটস। নর্দার্ন আয়ারল্যান্ডের নিজস্ব ব্যাংক নোট আছে, হুইচ আর ভ্যালিড এভরিওয়্যার ইন দি ইউকে। নর্দার্ন আয়ারল্যান্ডের নিজস্ব ব্যাংক নোট আছে এবং সেটা ইউকের সমস্ত জায়গাতেই ভ্যালিড বা ব্যবহার করার জন্য জায়গা ব্যবহার করা যায়। আমরা জানি এটি উত্তর সঠিক, কারণ স্কটল্যান্ডেরও নিজস্ব মুদ্রা আছে এবং নর্দার্ন আয়ারল্যান্ডেরও নিজস্ব মুদ্রা আছে ব্রিটিশ পাউন্ডের পাশাপাশি।
হুইচ অফ দি ফলোইং প্লেজ ওয়াজ রিটেন বাই উইলিয়াম শেক্সপিয়ার? প্লে মানে নাটক। শেক্সপিয়ার দ্বারা কোন নাটক লেখা হয়েছিল? কোন নাটকগুলা? 'প্রাইড অ্যান্ড প্রিজুডিস', 'এ মিডসামার নাইট ড্রিম', 'সেন্স অ্যান্ড সেনসিবিলিটি', 'গ্রেট এক্সপেকটেশনস'। এটা তো আমরা জানি কারটা কোনটা। আপনারা একটু চেষ্টা করবেন। তবে 'মিডসামার নাইটস ড্রিম' যেটা সেটাই উইলিয়াম শেক্সপিয়ারের লেখা একটি নাটক। পরবর্তী প্রশ্ন আসতে পারে, হাউ মেনি মেম্বার্স ডাজ এ জুরি ইন দি ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস অ্যান্ড নর্দার্ন আয়ারল্যান্ড? নর্দার্ন আয়ারল্যান্ড, ইংল্যান্ডের এবং ওয়েলসের এটার এক ধরনের জুরি বোর্ডের সিস্টেম, স্কটল্যান্ডের আরেক ধরনের সিস্টেম। এখানে কতজন মিনিমাম জুরি মেম্বার থাকে? এখানে উত্তরটি হচ্ছে ৯, ১২, ১৫, ২০ অর্থাৎ ২০। এর মধ্যে সঠিক উত্তরটা হচ্ছে ১২ জন। মনে রাখবেন যে ১২ জন মেম্বার থাকে। Which two of the following religious communities celebrate Diwali? দিওয়ালি কারা মানে উদযাপন করে? কোন রিলিজিয়াস কমিউনিটি? বুদ্ধিস্টরা, হিন্দুরা, জিউরা, শিখরা? এখানকার উত্তর তো আমরা জানি যারা দেওয়ালি অর্থাৎ কালী পূজা বলে হিন্দুদের। আর দেওয়ালি শিখদেরও উদযাপন করে। এটা আপনারা একই সত্যে উত্তর দিবেন হিন্দু এবং শিখ সম্প্রদায়ের লোকেরা। হোয়াট ইজ গুড ফ্রাইডে? গুড ফ্রাইডে সম্পর্কে আমরা শুনি। গুড ফ্রাইডেতে সরকারি ছুটিও হয়। এই জিনিসটা কি? এটা দিয়ে কি বোঝানো হয়? দ্য ডে হোয়েন জেসাস ক্রাইস্ট রোজ ফ্রম দ্য ডেড, যখন সেই দিন যেদিন যিশু খ্রিস্ট মৃত্যু থেকে আবার জীবিত হয়েছিল, পুনরুজ্জীবিত হয়েছিল। দি ডে হোয়েন জেসাস ক্রাইস্ট ওয়াজ বর্ন, সেই দিন যেদিন জেসাস ক্রাইস্ট জন্মগ্রহণ করেছিলেন। দি ডে হোয়েন জেসাস ক্রাইস্ট ডাইড, সেই দিন যেদিন যিশু খ্রিস্ট মৃত্যুবরণ করেছিলেন। দি ডে হোয়েন জেসাস ক্রাইস্ট বিকেম 30 ইয়ার ওল্ড, যখন তিনি ৩০ বছর বয়সে ছিলেন। তাহলে আমরা গুড ফ্রাইডে বলতে কি বুঝবো? এটার সঠিক উত্তর হচ্ছে যখন যীশু খ্রিস্ট মারা গিয়েছিলেন। দি ডে হোয়েন অ্যাকচুয়ালি দি ডে মার্কস দ্য ডেথ অফ জেসাস ক্রাইস্ট, এটাকে বলি আমরা গুড ফ্রাইডে, অর্থাৎ সেই দিন যীশু খ্রিস্ট উনি মারা গিয়েছিলেন বা উনাকে সেদিন তুলে নেওয়া হয়েছিল। স্যার, সেন্ট প্যাট্রিকস ডে is a republic is a public holiday in Northern Ireland. সেন্ট প্যাট্রিকস ডেটা নর্দার্ন আয়ারল্যান্ডের একটি, বলতেছে যে পাবলিক হলিডে অর্থাৎ সাধারণ ছুটি, সরকারি ছুটির দিন কিনা। এটা সত্য কি মিথ্যা? আমরা উত্তরটা পর্যালোচনা করে দেখব যে এটি উত্তর হচ্ছে সঠিক, সত্য। অনলি স্কটল্যান্ড অ্যান্ড নর্দার্ন আয়ারল্যান্ড হ্যাভ দেয়ার প্যাট্রন সেন্টস, অর্থাৎ আমরা এর আগে আলোচনা করেছিলাম যাজকদের উপরে নির্ভর করে একটা দিন করা হয় অফিসিয়াল হলিডে। স্কটল্যান্ড এবং নর্দার্ন আয়ারল্যান্ডে সেন্ট প্যাট্রিকস ডে সরকারি ছুটির দিন হিসেবে বিবেচনা করা হয়। Which was the last successful foreign invention of England and took place in 1066, মানে 1066 সালে ইংল্যান্ডে সর্বশেষ বৈদেশিক আক্রমণ হয়েছিল সাকসেসফুলি অর্থাৎ সফলভাবে কোন সময়? ভাইকিং ইনভেশন, অ্যাংলো সাকসন কনকোয়েস্ট, রোমান ইনভেশন, রোমান কনকোয়েস্ট। এটার উত্তর আমরা জানি 1066 সালে আমরা যেটা হয়েছিল সেটা হচ্ছে নরমান, অ্যাংলো নরমান যেটাকে বলি আমরা নরমান্ডি উপকূলে যেটা হয়েছিল ওয়াজ সাকসেসফুল ফর ইনভেশন ইংল্যান্ড ইন 1066। হোয়ার ইজ দ্য ক্রাউন জুয়েলস কিপ্ট? ক্রাউন জুয়েলস অর্থাৎ রাজার মানে যে সম্পত্তিগুলো অলংকারগুলো সেখানে কোথায় রাখা হয়? কেপ্ট অ্যাট দি হাউস অফ কমন্স, কমন্স হাউসে, টাওয়ার অফ লন্ডনে, বাকিংহাম প্যালেসে, উইন্ডসর ক্যাসেল। উইন্ডসর ক্যাসেলও একটা বড় জায়গা, রাজাদের জায়গা। তাহলে আমাদের এটা সঠিক উত্তর হবে রাজকীয় মানে যত অলংকার সেগুলো রাখা হয়েছে দ্য টাওয়ার অফ লন্ডনে, টাওয়ার অফ লন্ডনে। পরবর্তী প্রশ্ন, হুইচ স্পোর্ট ক্যান বি ট্রেসড ব্যাক ইন দি 15th সেঞ্চুরি ইন স্কটল্যান্ড? কোন খেলাটি আমাদেরকে 15 শতাব্দীর স্কটল্যান্ডের ট্রেস ব্যাক করা হয়? গল্ফ, টেনিস, ফুটবল, রাগবি। আমরা জানি স্কটল্যান্ডে খেলা যেটি সবচেয়ে বেশি প্রচলিত সেটি হচ্ছে গল্ফ খেলা। ঠিক আছে? কারণ অনেক বড় জায়গা আছে, মাঠ আছে, মানুষ গল্ফ খেলে ওখানে। হু ওয়াজ দি ফার্স্ট পারসন ইন ইংল্যান্ড টু প্রিন্ট বুকস ইউজিং এ প্রিন্টিং প্রেস? ইংল্যান্ডে প্রথম প্রিন্টিং প্রেস কে আবিষ্কার করেছিলেন এবং তিনি বই বানিয়েছিলেন, বই লিখেছিলেন? উইলিয়াম শেক্সপিয়র, জন বারবার, জিওফ্রি চসার, উইলিয়াম ক্যাক্সটন। আমরা জানি যে প্রথম ছাপার বই মুদ্রণ করেছিলেন উইলিয়াম ক্যাক্সটন। পরবর্তী প্রশ্ন, হুইচ কোর্ট ডিলস উইথ মাইনর ক্রিমিনাল কেসেস ইন ইংল্যান্ড, ওয়েলস অ্যান্ড নর্দার্ন আয়ারল্যান্ড? কোন কোর্টটা ছোট আকারের, কোর্ট মানে আদালত, কোন আদালতটি ছোট আকারের ক্রিমিনাল কেস অর্থাৎ ফৌজদারি অপরাধগুলো বিবেচনা করে ইংল্যান্ডে, ওয়েলসে এবং নর্দার্ন আয়ারল্যান্ডে? সেটা হাইকোর্ট, জাস্টিস অফ দ্য পিস কোর্ট,
জেপি বলি না আমরা? জাস্টিস অফ দ্য পিস ম্যাজিস্ট্রেট বলি না? জেপি, জেপি পিস কোর্ট, ম্যাজিস্ট্রেট কোর্ট অথবা ক্রাউন কোর্ট। ক্রাউন কোর্টে কি ধরনের বিচার হয়, ম্যাজিস্ট্রেট কোর্টে কি বিচার হয় এগুলো আমরা জানি। তারপরে আমরা আজকের এটার উত্তর হবে, সঠিক উত্তর হচ্ছে ম্যাজিস্ট্রেট কোর্ট। এখানে ছোট আকারের ৬ থেকে ৮ মাসের সাজা, হ্যাঁ? সর্বোচ্চ ২-৩ বছরের সাজা পর্যন্ত দেওয়া হয়। ঠিক আছে? ম্যাজিস্ট্রেট কোর্ট। স্কটল্যান্ডে ক্রিমিনাল অফেন্স গুলান, মাইনর ক্রিমিনাল অফেন্স, ছোট আকারের ক্রিমিনাল অফেন্স গুলান জাস্টিস অফ পিস কোর্ট থেকে বিবেচনা করা হয় এবং ইংল্যান্ডে, ওয়েলসে এবং নর্দার্ন আয়ারল্যান্ডে ম্যাজিস্ট্রেট কোর্টে করা হয়। অর্থাৎ চুরি-টুরি, হালকা মারামারি এগুলো। হোয়াট ডিড দ্য স্কটিশ জন লগি বেয়ার্ড ডেভেলপ? জন লগি বেয়ার্ড কি ব্যবহার করেছিলেন বা আবিষ্কার করেছিলেন? টেলিভিশন, রাডার, পার্সোনাল কম্পিউটার অথবা রেডিও? আমরা জানি আমরা জানি এটির সঠিক উত্তর হবে টেলিভিশন। টেলিভিশন আবিষ্কারক হিসাবে জন লগি বেয়ার্ড ১৯২০ সালে উনি টেলিভিশন আবিষ্কার করেছিলেন। আমরা আজকে ২৪ টি প্রশ্ন নিয়ে আলোচনা করলাম এবং আমাদের ২৪ টি প্রশ্নেরই উত্তর আমরা সঠিকভাবে তৈরি করেছি। আমরা আশা করব আপনারা এগুলো ফলো করবেন এবং আপনারা নিজেদেরকে তৈরি করবেন। আগামীতে লাইফ ইন দি ইউকে টেস্টে যারাই অংশগ্রহণ করবেন তারা সকলে সম্মানের সাথে ২৪ টির মধ্যে কমপক্ষে ১৮ টি পেয়ে উত্তীর্ণ হবেন এই কামনা করি। সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন।